ছাত্র জনতা বামেদের মিছিল হলো। সেই মিছিলে যখন বিশৃঙ্খলা হলো তখন বাম নেতৃত্ব বললেন যে তারা বহিরাগত, তারা ঢুকে এই বিশৃঙ্খলা করেছে। অথচ দেখা যাচ্ছে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করলো তাদের জামিনের পর বামেদের তরুণ ব্রিগেড উচ্ছ্বাসে ভাসছে। তার মানে কি? তার কারণ সেদিন তো বামেরা বলেছিল যে এই যারা ঢুকে পড়েছিল তাদের দ্বারা বামেরা আহত হয়েছিল। দেখুন, তরুণ ব্রিগেড আলাদা করে এই 16 জনের জামিনে উৎসাহিত হয়ে নাচছে, নাকি সামগ্রিকভাবে দেশ জুড়ে দিল্লি থেকে শুরু করে আসাম থেকে শুরু করে আপনার বিহার থেকে শুরু করে বাংলা সর্বত্র যে মোদী সরকারকে যারা যারা গ্রেপ্তার হয়েছিল প্রত্যেককে ছাড়তে বাধ্য হতে হয়েছে সেই আনন্দে নাচছে, আমি আলাদা করে জিজ্ঞেস করে দেখিনি কাউকে, বা আমি সেটা দায়িত্ব নিয়ে বলতে পারবো না। তবে আমি একটা কথা বলছি, সরকার তো বামেরা চালাচ্ছে না, সরকার তো চালাচ্ছে শুভেন্দু। এই যে শুভেন্দু দাঁড়িয়ে বলল যে এমন শাস্তি দেবো এদেরকে 3 জন্ম মনে রাখবে, তারপরে 48 ঘন্টার মধ্যে নিজের সরকারি গিয়ে আবার জামিন দিয়ে দিল, তাহলে তো এই শুভেন্দু অধিকারীর যে খিল্লিটা হলো, এটা তো আবার শুভেন্দু অধিকারী 3 জন্ম এবার মনে রাখবে, 3 পুরুষ মনে রাখবে। সুতরাং আপনাদেরকে আমার কোনো পরামর্শ দেওয়ার হয়তো যোগ্যতা নেই, তবুও আমি বলছি, রাজ্য তো বামপন্থীরা চালাচ্ছে না, রাজ্য তার শুভেন্দু অধিকারী সরকার চালাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করুন, আপনি দাঁড়িয়ে অত বড় বড় কথা বললেন, হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দেখা করলেন, তারপরে আপনি অ্যাসিওরেন্স দিলেন যে সাংবাদিকরা ন্যায় পাবে, তাহলে আপনার সরকার ন্যায়টা দিতে পারলো কি পারলো না, সরকারকে প্রশ্ন করুন। যদি আপনারা সরকারের উত্তরে খুশি হয়ে থাকেন তো ভালো। সেই প্রশ্ন তো থাকবে, তবে বামেদের ছাত্র নেতৃত্বরা বললেন যে তাদের আঘাতে, যাদের আঘাতে সাংবাদিকরা আহত হয়েছেন, তাদের আঘাতেই বামেদের ছাত্র সমর্থকরাও আহত হয়েছে। বামেদের ছাত্র নেতৃত্ব সেই কারণে সাংবাদিকদের আহত হওয়ার সেই প্রথম দিনই কন্ডেম করেছি, এবং আমি আপনাদের মতো অনেক সাংবাদিককেও দেখেছি ফেসবুকে এমনকি সেই রিলও শেয়ার করতে, যেখানে দেবাঞ্জন এসএফআইয়ের নেতা সহ বাকিরা সেই জনগণকে সামলাচ্ছে। একাধিক সাংবাদিককে আমি ফেসবুকে এটাও লিখতে দেখেছি, আমি আক্রান্ত হতাম, বামপন্থী যারা অর্গানাইজাররা ছিল তারা এসে আমাদেরকে রক্ষা করেছে ওই কিছু মবের হাত থেকে। সুতরাং এই ভূমিকার কথা তো আপনাদের লেখা থেকে, আপনাদের মুখ থেকেই জেনেছি। তারপরে আমি বারবার করে আপনাকে বলছি, দেখুন, দেশ জুড়ে ধর্মেন্দ্র প্রধান, ওরা সরকার বলেছিল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবে না, করতে বাধ্য হয়েছে। ওরা বলেছিল যে তারপরে আমরা দমন-পীড়ন করবো, মামলা দেবো, গ্রেপ্তার করবো লোককে, ওরা দেশ জুড়ে ছাড়তে বাধ্য হয়েছে। এখন যারা লড়াইটা করেছে তাদের মধ্যে উৎসাহ থাকবে, উচ্ছ্বাস থাকবে। এবার আপনি যদি কাউকে দেখে বলেন যে তোমার জিতে গেছো, বাড়ি চলে যা, উচ্ছ্বাস কেন করছো, আপনাদের সেই পরামর্শকে সবিনয় প্রত্যাখ্যান করেই এই লড়াইটা যারা জিতেছে তাদের মধ্যে উচ্ছ্বাস থাকবে। আমি তো দেখলাম যে কেউ কেউ আবার ওই ককরোচ জনতা পার্টির যারা অর্গানাইজার, তাদের কোন হোটেলে তারা এরপরে পার্টি করছিল, নাচছিল, তার ভিডিও পোস্ট করে লিখছেন যে কেন এরা নাচছে, কেন এরা সেলিব্রেট করছে, কেন এটা পার্টি করছে। আমি বলছি এটাই জেনজি, এটাই মিলেনিয়াল, এটাই হচ্ছে আজকের প্রজন্ম। আজকের দিনের রাজনীতির আন্দোলন, রাজনীতির ভাষা এইটাই। লড়াই হবে, ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে গানও হবে, খিল্লিও হবে, সব কিছু হবে, আবার সেই যুদ্ধ জয়ের পরে আবার দাঁড়িয়ে নাচ গানও হবে, পার্টিও হবে। এটাই হচ্ছে আজকের সমাজ, এটাই হচ্ছে আজকের বাস্তবতা। যার পোষাবে না তিনি হয়তো এই সময়ের জন্য নন। না, আন্দোলনের জয় হয়েছে বলে উচ্ছ্বাস তো ডেফিনেটলি হবে, কিন্তু যারা কোনো বাম নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন যে সে উচ্ছ্বাসটা করছে, সাংবাদিক মার খেয়ে সাংবাদিককে 16 জনের জামিন হয়েছে, খুব খুশি আমরা, এই পোস্ট দেখা গেছে? কার বলুন, কোন এসএফআই কোন লিডার করেছে আমার বলুন, নাম বলুন। আপনি এবার বলবেন যে পটলডাঙ্গার পল্টু করেছে, তার তো উত্তর আমি দিতে পারবো না। আপনাদের অর্ধেক চ্যানেল কি খবর দেখায়, চ্যানেল সেই খবর দেখানোর পরে পরের দিন সকালবেলা সেই চ্যানেলই নিজের দেখানো খবরের দায়িত্ব নেয় না। আর কোথায় এখন পটলডাঙ্গার পল্টু আর কোন্নগরের কেলটু কী লিখেছে তাই নিয়ে আমাকে এখন উত্তর দিতে হবে? বামপন্থী আমাদের পার্টির যারা নেতারা রয়েছেন তাদের মধ্যে কেউ যদি বলে থাকেন যে সাংবাদিকরা যে মার খেয়েছে, সাংবাদিকরা মার খাওয়ার পরে যারা মেরেছে তাদের জামিন হয়ে গেছে বলে আমাদের খুব আনন্দ হয়েছে, সাংবাদিকরা মার খেয়েছে বলে, আমি অবশ্যই তার নৈতিক দায়িত্ব নেবো, উত্তরে দেবো। কিন্তু আমি স্পেসিফিক্যালি বলুন, র্যান্ডামলি কে কোন সমর্থক, কে কোন মিটিংয়ে গেছে, মিছিলে গেছে, বিজেপির যে সমর্থক সুকান্ত ভট্টাচার্যের ছবিতে জুতো ঝোলাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য তার দায়িত্ব নেবেন? বিজেপির যে সমর্থকরা এসএফআই ডিওয়াইএফআই পতাকাকে পায়ে মারাচ্ছে তার দায়িত্ব নেবে শ্রমিক ভট্টাচার্যরা? আর আমি আপনাদের কাছেও এটা অনুরোধ করছি, আমরাও চাই না সাংবাদিকদের সাথে আমাদের সেই সম্পর্ক নয়। আপনারা অনেক দিন ধরে চেনেন, জানেন, সাংবাদিকদের সাথে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক নয় যে কেউ কারো মার খাওয়ায় খুশি হবে, কেউ কারো মার খাওয়ায় আনন্দিত হবে। আমার বিশ্বাস যখন কোনো বামপন্থী কর্মীও কোনো মিটিংয়ে গিয়ে, মিছিলে গিয়ে পুলিশের হাতে মার খায়, কি গুন্ডাদের হাতে আক্রান্ত হয়, রক্তাক্ত হয়, তখন সাংবাদিক হিসেবে আপনাদেরও খারাপ লাগে, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনাদের কাছেও, এই সাংবাদিক বন্ধুদের কাছেও আবেদন করছি, আমাদেরও খারাপ লাগে যখন দেখি কোনো স্বনামধন্য সাংবাদিক, হ্যাঁ, যিনি কোনো চ্যানেলে যোগ দিলে সেই চ্যানেলটাই উঠে যায়, তিনি আবার ফেসবুকে পোস্ট করেন সব দোষ ব্রাত্যদার গাড়ির চালকে, সেদিন গাড়িটা চালিয়ে দিলেই ভালো হতো। মানে যখন কোনো সাংবাদিক এটাকে বলেন যে একজন ছাত্র গাড়ি চাপা পড়ে মরে গেলে আমি খুশি হতাম, তখন আবার ছাত্রদেরও একটা অংশ, তাদের বয়স কম, তাদের সেন্টিমেন্ট কিছু ক্ষেত্রে অনিয়ন্ত্রিত, তাদের মধ্যেও কারোর মধ্যে হয়তো এটা তৈরি হয়ে যায় যে সাংবাদিক মার খেলে, আমি গাড়ি চাপা পড়ে মরে গেলে ও আনন্দ পাবে, তাহলে ও মার খেলে আমি আনন্দ পাবো। কিন্তু এইটা এই 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 মনে হওয়াটা বিপজ্জনক।
এই মনে হওয়াটা অন্যায়, এই মনে হওয়াটা ক্ষতিকর। আমরা চাই না কোনো একজন ছাত্রের মধ্যে, এটা আমি কোনো ব্যঙ্গও করছি না, বিদ্রুপও করছি না, আমি কোনো পাল্টা প্রত্যাঘাতও করছি না, আমি আবেদন করছি, ভেবে দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। তাই যেন কখনো আমাদের একে অপরের সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় চলে না যায় যে আমরা কেউ কারো আক্রান্ত হওয়ায় খুশি হব। কোনো ছাত্র গাড়ি চাপা পড়লে আপনিও খুশি হবেন না, আপনার গায়ে কোনো মারের দাগ পড়লে আমিও খুশি হব না। এটাই হওয়া উচিত, এই পরিবেশটাই যেন বজায় থাকে। আচ্ছা, গুন্ডা দমন আইন নিয়ে কথা বলছিলেন আপনি, সেটা পাস হলো কিন্তু এখনো প্রণয়ন হলো না, জটে আটকে আছে। যে পাস করেছে তাকে জিজ্ঞেস করুন, ও প্রণয়ন হলেও ওই আইন বাতিল হয়ে যাবে বলেই আমাদের ধারণা। চলুন, এই শুভেন্দুর বর্দা মোদি তো এই মাল কামানোর জন্য, পয়সা খাওয়ার জন্য ইলেকট্রাল বন্ডের আইন পাস করেছিল, ভেবেছিল যে হাজার হাজার কোটি টাকার মাল কামাবো, কেউ কিছু জানতে পারবে না। আমরা লড়াই করে বাতিল করিয়েছি। মোদির আনা আইন যদি বাতিল করিয়ে থেকে থাকি, তাহলে শুভেন্দুরও আনা বেআইনি আইন আমরা বাতিল করাবো। আচ্ছা, আমফানে নৌকা মৎস্যজীবী ও মাঝিদের জন্য যে ক্ষতিপূরণের টাকা গেছিল, সেখানে বিরাট আর্থিক দুর্নীতির অভিযোগ করছেন আপনাদেরই নেতা কান্তি গাঙ্গুলি। 8,84,00,000 টাকা দুর্নীতির অভিযোগ। দেখুন, আপনাদের মনে থাকবে যে আমফানের পরে এইটা কান্তিদার বলেছেন, এটা নিশ্চয়ই এটাকে নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। এবং সুন্দরবনের ঘটনা, সুন্দরবনের পরিবেশ, ওখানে দুর্নীতি কী হচ্ছে না হচ্ছে, ফ্লাড রিলিফের দুর্নীতি কী হচ্ছে, এটা কান্তি গাঙ্গুলি যতটা ভালো জানবেন, তা বাংলায় খুব কম মানুষ সেটা জানবেন, আপনারাও জানেন। অবশ্যই এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। আপনাদেরকে আমি মনে করাই, আমফানের পরে, আমফান হয়েছিল আমার ধারণা যতদূর মনে পড়ছে এপ্রিল মাসের কোনো একটা তারিখে, এক মাসের মধ্যে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমফানের, তারপর যাদের বাড়ি ভেঙে গেল, বাড়ি তৈরির টাকা আসলো এবং দেখা গেল যে এলাকায় এলাকায় তৃণমূলের নেতাদের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে। একই তৃণমূল নেতা, তার 3 তলা পাকা বাড়ি, তার নামে, তার বউয়ের নামে, তার শালীর নামে, পারলে তার বাড়ির পোষা কুকুরের নামে টাকা ঢুকছে আমফানের রিলিফের টাকা। তখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে বলেছিলেন, বাংলার প্রতিটা বিডিও অফিসে, ব্লক অফিসে এবার এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে, নির্দেশ দিচ্ছি আমি যে কোন কোন ব্লকে কে কে বেনিফিশিয়ারি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে বাড়ি চলে গেলেন, 5 বছর 6 বছর কেটে গেল, আজকে পর্যন্ত একটা ব্লক অফিসে বাংলার ওই তালিকা ঝোলানো হয়নি। আমরা নতুন সরকারের কাছে, আমরা বিজেপি সরকারের কাছেও আবেদন করছি, যদিও এটা আমি জানি এটা ওদের পক্ষে করা একটু মুশকিল আছে, কারণ সেই সময় যারা তৃণমূলের নেতা ছিল তারাই এখন অনেকে বিজেপির নেতা। তবু যদি বিজেপি সরকারেরও সদিচ্ছা থেকে থাকে, তাহলে বিজেপি সরকার যেন উদ্যোগ নিয়ে এই তালিকা প্রকাশ করে। আমফানের সময় 2020 সালে যখন আমফান হয়েছিল, আমফানের সময় কারা কারা এই দুর্নীতিটার সঙ্গে মানে কারা কারা বেনিফিশিয়ারি ছিল, তাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, যাতে করে কিনা এই দুর্নীতি যা যা হয়েছে যেন মানুষের সামনে আসে। কিন্তু ওই আবার বললাম, আমার যদি স্মৃতি খুব আমার সঙ্গে প্রতারণা না করে, তাহলে আমফান হয়েছিল 2020 সালের এপ্রিল মাসে। তখন শুভেন্দু অধিকারী নিজে তৃণমূল নেতা ছিলেন। সুতরাং আমার সন্দেহ আছে যে এই তালিকা আদৌ কোনো দিন বেরোবে কিনা। পশ্চিমবঙ্গের তথ্য কমিশনের সদস্য ছিলেন রাজীব কুমারের স্ত্রী, তাকে পদত্যাগ করতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মনোনয়ন দিয়েছিলেন। সব জায়গায় কি স্বজন পোষণ? তো ঘোষিতভাবে নিজের লোককে সব জায়গাতে দিয়েছে। ওনাকে পদত্যাগ করতে হলো কেন? এগুলোকে তো একদম এসে সবার আগে ঝাঁটার বাড়ি মেরে তাড়িয়ে দেওয়া উচিত ছিল। এবং প্রত্যেকে এরা এই বিভিন্ন কমিশনে থাকতে থাকতে কী ভূমিকা করেছে, কী দুর্নীতি করেছে, সরকারের হয়ে কী বেআইনি কাজ করেছে, প্রত্যেকটাকে নিয়ে তদন্ত হওয়ার দরকার ছিল। পদত্যাগ করে পালিয়ে যেতে দেওয়া মানেও তো তাকে এক প্রকার বাঁচার সুযোগ করে দেওয়া। আমরা তো চেয়েছিলাম যে এদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হোক, কিন্তু দুর্ভাগ্যজনক একাধিকজন লোক এখন ঢুকে গেছে তৃণমূল থেকে বিজেপিতে। রাজীব কুমারও যদি কালকে বলে দেয় যে আমি রাজ্যসভার পদ ছেড়ে একবার বিজেপির হয়ে রাজ্যসভায় চলে যাবো, যেরকম সুখেন্দু শেখর রায়রা করলেন, যেরকম এই ইয়েরা করলেন, প্রকাশ সিং বরাইরা করলেন, যদি রাজীব কুমারও কালকে একই জিনিস করে, তাহলে রাজীব কুমারেরও 7 খুন মাফ হয়ে যাবে। এটাই দুর্ভাগ্য। কিন্তু তা আদারওয়াইজ স্বজন পোষণ তো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো ঘোষিতভাবে স্বজন পোষণ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে মরিয়া। এবার তিনি হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ, তাকে উপেক্ষা করেই সুপ্রিম কোর্টে সরাসরি গেছেন এই আবেদন নিয়ে। দেখুন, সুপ্রিম কোর্টে কারোর যাওয়ার অধিকার রয়েছে, সুপ্রিম কোর্টে উনি যেতেই পারেন। কিন্তু আমরা এইটুকু জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা যা অপরাধ করেছে, যা যা এখনও পর্যন্ত তার নামে যা যা দুর্নীতির একাধিক তথ্য প্রমাণ রয়েছে, তাতে চাইলে অভিষেককে গ্রেপ্তার করে নেওয়া যায়। গ্রেপ্তার যদি অভিষেক হয়ে যায়, তাহলে কোনো বিদেশ যাওয়া হওয়া ছেড়ে দিন, ওই জেলের ওয়ার্ড থেকে বাথরুম যেতে পারবেন, বাথরুম থেকে আবার জেলের ওয়ার্ডে আসতে পারবেন। তার বাইরে তার বিদেশ যাওয়া, মহাকাশে যাওয়ার সব আগামী কয়েক বছরের জন্য ঘুষে যাবে। কিন্তু কেন ভাইপোকে গ্রেপ্তারটা করা হচ্ছে না, কে ছেড়ে রেখেছে, এটাই আমাদের কাছে কৌতূহল। একদিন বলা হতো যে না, বিজেপি সরকার কেন্দ্রে আছে, রাজ্যে মমতা ব্যানার্জি সরকার, যদি অভিষেককে গ্রেপ্তার করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ব্যবহার করে সেন্টিমেন্টাল একটা ঝড় তুলবেন, তুলে নিজের সরকারকে বাঁচিয়ে নেবেন, পরের ভোটে আবার জিতে যাবেন, ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। আজ কেউ কেউ আবার এই তথ্য দিত যে অভিষেক ব্যানার্জিকে ধরবে বলে চাপে রেখে মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপি কর্মীদেরকে পশ্চিমবাংলায় প্রোটেকশনের ব্যবস্থা করছে কেন্দ্রের সরকার। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে না রাখা হয়, তাহলে পশ্চিমবাংলায় মমতার সরকার বিজেপি কর্মীদেরকে কচুকাটা করবে। এরকম নানা রকম থিওরি আমরা সেই সময় শুনতাম, বাজারে ঘুরতো। প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে এসে মিডিয়ার সামনে বিজেপি নেতারা বলতো তৃণমূলের ভাইপো গ্রেপ্তার হবে, কিন্তু
আড়ালে আবদালায়, চায়ের দোকানে, বাসে, ট্রামে এই সমস্ত ন্যারেটিভ তৈরি করে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা হতো যে কেন মোদি অমিত শাহর আমলে অভিষেক গ্রেপ্তার হচ্ছে না। আজকে এই কোনো ব্যাখ্যাই আর রেলিভেন্ট নয়। আজকে দিল্লিতেও ওদের সরকার, রাজ্যেও ওদের সরকার। আজকে বিজেপি কর্মীদের প্রোটেকশনের জন্য, বিল পাস হওয়ার জন্য পশ্চিমবাংলায় মানে এমনকি তৃণমূল কংগ্রেসের 90% দলটাকেই বিজেপি নিজের মধ্যে সামিল করে নিয়েছে। আজকে আর কোনো কারণেই আর পিসি ভাইপোকে দরকার নেই। তারপরও কেন অভিষেক গ্রেপ্তার হচ্ছে না? এরপরও যদি না হয় তাহলে আর কবে হবে? ও এখন বিদেশ যাবে বলে অ্যাপিল করছে, আজ বাদে কাল চলেও যাবে যদি গ্রেপ্তার না হয়। স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান হতো তখন স্কুল পড়ুয়াদের প্যারেড করানো হতো। সরকার সিদ্ধান্ত নিয়েছে আর স্কুল পড়ুয়া নয়, এবার কলেজ পড়ুয়া। কোথাও স্কুলের রাজনীতিকরণ যাতে না হয় তার জন্য এই পদক্ষেপ। স্বাধীনতা দিবসে যদি স্কুলের বাচ্চারা হাতে নেতাজির প্ল্যাকার্ড নিয়ে, গান্ধীজির প্ল্যাকার্ড নিয়ে, ভগৎ সিংয়ের ছবি নিয়ে প্যারেড করে, এতে কেন রাজনীতিকরণ হবে আমরা জানি না। ছোটোবেলা থেকে তো স্বাধীনতা দিবস স্কুলে বন্ধুদের সঙ্গে উদযাপন করে, জনগণমন গেয়ে, ভারতের পতাকাকে স্যালিউট করে আমরা তো স্বাধীনতার আন্দোলনের ইতিহাস জানতে শিখেছি, শিখতে শিখেছি, ভালোবাসতে শিখেছি। হঠাৎ করে কী সমস্যা হয়ে গেল? তবে এটা আন্ডারস্ট্যান্ডেবল। ওরা হয়তো চায় না যে স্কুলের বাচ্চাদের মধ্যে ভগৎ সিংয়ের প্রতি ভালোবাসা জন্মাক, নেতাজির প্রতি ভালোবাসা জন্মাক, কেন তাহলে সেই ভালোবাসার হাত ধরেই সাভারকারের প্রতি ঘৃণা জন্মাবে, গোলওয়ালকারের প্রতি ঘৃণা জন্মাবে। স্বাধীনতার সেনানীদেরকে যে শিশু ভালোবাসবে সেই স্বাধীনতার বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা করবে। আরএসএসের মতো শক্তি যারা কিনা স্বাধীনতার বিরোধী ছিল, স্বাধীনতার বিরুদ্ধে ব্রিটিশের হয়ে কাজ করেছিল, সেই শ্যামাপ্রসাদ গোলওয়ালকার সাভারকারদেরকে ঘৃণা করতে শিখবে। মুসলেখা দেওয়া সাভারকারকে আর ব্রিটিশের হয়ে জাতীয়তাবাদী ছাত্রদেরকে বেত মারা শ্যামাপ্রসাদকে ঘৃণা করতে শিখবে। সেই কারণেই হয়তো স্কুলের ছাত্রদেরকে এটা থেকে সরিয়ে আনা হচ্ছে। নাহলে স্বাধীনতা দিবসের প্যারেডটা রাজনীতিকীকরণ, এইরকম অদ্ভুত কথা যে কেউ বলতে পারে, মানে কত বড় স্বাধীনতা বিরোধী হলে কেউ কথা বলতে পারে। আর একটা কারণ হয়ে থাকতে পারে, আমরা জানি শুভেন্দুবাবুর শুক্রবারীদের ওপর খুব রাগ আছে। ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, দিনটা ছিল শুক্রবার। সেই দিক থেকে শুভেন্দু অধিকারীর চোখে হয়তো ভারতের স্বাধীনতা দিবসটাই একটা শুক্রবারই, ভারতের স্বাধীনতাটাই হয়তো শুক্রবারই শুভেন্দু অধিকারীর চোখে। সেই কারণে হয়তো ব্যাপারটা থেকে বাচ্চাদেরকে দূরে রাখছেন, তাও হতে পারে। আগাম জামিনের আবেদন করেছিলেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে, সেই জামিন খারিজ হয়ে গেছে। গ্রেপ্তার করে নিক, এবার অন্তত গ্রেপ্তার করে নিক। আর না হলে ইন্দ্রনীল সেনকে বলবো, বেকার উকিলের পেছনে পয়সা খরচা করছেন কেন, কোর্টের পেছনে পয়সা খরচা করছেন কেন? গ্রেপ্তারি যদি না হবেন তাহলে আগামী জামিন নিয়ে কী করবেন? ইন্দ্রনীল সেনরা আমরা দেখেছি এরা কোটি কোটি টাকা সম্পত্তি কীভাবে বানিয়েছে। সিঙ্গুরে যেখানে কারখানা হওয়ার কথা ছিল, বাংলার হাজার হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, হাজার হাজার পরিবারের অন্নসংস্থান হওয়ার কথা ছিল, সেই সিঙ্গুরে কারখানা করতে দেয়নি মমতা ব্যানার্জি। আর সেই কারখানার জমির মধ্যে ইন্দ্রনীল সেনের কোঠাবাড়ি, বাগানবাড়ি তৈরি হয়েছে চুরির টাকায়, দুর্নীতির টাকায়। সুতরাং এরা কেন গ্রেপ্তার হবে না, এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার হয়নি, আমাদের কাছে এটা প্রশ্ন। অবিলম্বে ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করা হোক, আমরা সরকারকে সাধুবাদ জানাবো। শেষ প্রশ্ন, বীরভূমের মোহাম্মদ বাজারে কেষ্ট ঘনিষ্ঠ বালিয়ার পাথর ব্যবসায়ী, তার আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 15 কেজি সোনা, 5.5 কোটি টাকা। দেখুন, একজন তৃণমূল নেতার একজন ঘনিষ্ঠর একজন আত্মীয়র বাড়িতে এই সম্পত্তি, তার মানে সেই তৃণমূল নেতাদের কত কোটি টাকা সম্পত্তির ওপর এরা বসে আছে আমরা আন্দাজ করতে পারছি। এবং আপনাদেরকে এইটাও বলছি, তার পাশাপাশি বীরভূমে আমরা সবাই জানতাম কেষ্টমণ্ডল, কাজল শেখদের নেতৃত্বে ওখানে বেআইনি বালির কী চোরাচালান, কী ব্যবসা চলছিল। অনেকে আশা করেছিলেন যে বিজেপি সরকার হওয়ার পর অনেকে ভেবেছিলেন বোধহয় ওটা আবার, এবং বীরভূমে বিজেপি ভালো রেজাল্ট করে, বেশিরভাগ আসন জিতেছে, ওটা এবার বন্ধ হবে। তার বদলে আমরা কি দেখলাম, কেষ্ট এখন ভালো তৃণমূল হয়ে গেছে, শতাব্দী রায় এখন বিজেপির জোটশরিক হয়ে গেছে। আর আপনি বীরভূমে যান, বীরভূমে যে বালির দাম ছিল তৃণমূল সরকারের আমলে 4,500 টাকা, এখন তার দাম 10,500 টাকা হয়ে গেছে। বিজেপি আসার পরে 2 মাসের মধ্যে বীরভূমে চোরাই বালির সাপ্লাই বেড়ে গেছে, ব্যবসা আরও খারাপ অবস্থায় চলে গেছে, মানে চোরাই বালির ব্যবসা আরও বেড়েছে, চোরাই বালির ট্রান্সফার, লেনদেন, পাচার আরও বেড়েছে। এটা কেন হলো? তৃণমূলের যে লোকগুলো একদিন ধরে এই কাজটা করছিল, কালীঘাট ক্যামাক্সে টাকা পাঠিয়ে, তারাই এখন বিজেপি নেতাদেরকে টাকা পাঠিয়ে একই কাজ আরও 4 গুণ লাভে করছে এখন। অতএব আমরা সত্যিই জানি না এর সমাধান কোথায়। একমাত্র সমাধান হচ্ছে, চোর মানে চোর, সে তৃণমূলে থাকলেও চোর, বিজেপিতে থাকলেও চোর। এদেরকে সরিয়ে ক্ষমতা থেকে একটাবার আমরা সেই দায়িত্ব পাই, একটাবার আমাদের হাতে সেই ক্ষমতা আসুক, আমরা দেখাবো কত ধানে কত চাল। অনেক ধন্যবাদ।